প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমরা আজকে একটা গদ্য পড়াবো, তোমাদের জন্য গদ্য নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে সুভা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা যারা নতুন ক্লাস 9 উঠছো, এই বছর যারা নতুন ক্লাস 9 উঠছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা গদ্য। তোমাদের স্কুলের সিলেবাসে এটা মাস্ট থাকবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এটা হচ্ছে, গদ্যটা হচ্ছে সুভা। এটা তোমাদের পরীক্ষায় আসবে, সিলেবাসে আসবে। সুভা গদ্যটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমাদের গদ্য শুরু হওয়ার আগে কিছু কথা বলে নিই। গদ্য শুরুর আগে তোমাদের প্রথমে কবি পরিচিতি পড়তে হবে, দেন পাঠ পরিচিতি, তারপর শব্দ এবং টিকা, আর তারপর মূল গল্প। তো আমরা এখন কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু আমাদের বিশ্বকবি, অনেক নামি দামি কবি উনি। তো আমরা ওনার সম্পর্কে জানবো এখন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম করছে 1861 খ্রিস্টাব্দে। 1861 খ্রিস্টাব্দে জন্ম করছে এবং 1841 সালে মারা গেছে। সরি, 1941 সালে কি মৃত্যুবরণ করছে। তো এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো বাংলা তোমাদের বইয়ে আছে, তোমাদের বইতে আছে যে বাংলাটা এখানে আছে। তো বাংলাটা শিখে নিবা, এটা ইম্পর্টেন্ট। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের সাহিত্য ইতিহাসে উনি হচ্ছে ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়। আর আরেকটা কথা, সুবা গল্পটি একটা কি ছোট গল্প। তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা একটি কি ছোট গল্প। তো রবীন্দ্রনাথ তোমাদের বইয়ে আরেকটা জিনিস আছে, যে আমি যা বলছি তার দাগাবা কিন্তু। রবীন্দ্রনাথের পিতার নাম, পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পিতার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং পিতামহ, পিতামহ তো কি দাদা, দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ওটা লিখলাম না, তোমাদের বই আছে দাগাবা। দেন আমরা পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিশ্ববিখ্যাত নাটক, আহ কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, ওগুলো আমরা জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ অনেক, আচ্ছা হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলেনি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তোমাদের থেকে ছোট থাকতে, না, আমাদের চেয়ে ছোট থাকতে, যখন 15 বছর ছিল, তখন উনি আহ, বনফুল নামে একটি কাব্য রচনা করেছেন, যেটার জন্য তিনি অনেক বিখ্যাত। তারপর 1913 সালে, এটা মনে রাখবা, 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্য রচনা করেন। গীতাঞ্জলি কাব্যের জন্য বলা হয় থাকে, গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। কিন্তু শিক্ষার্থীরা, উনি আহ, মূলত গীতাঞ্জলি কাব্যের যেটা ইংলিশ ভার্সন, যেমন যেটা ইংলিশ ভার্সন, এটা সঙ্গ অফারিংস, এটার জন্য তিনি নোবেল বিজয়ী হন। আর তিনি হচ্ছে এশীয়দের মধ্যে, এশীয় মহাদেশে তিনি সর্বপ্রথম নোবেল পান। তারপর আমরা তার কিছু সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নিই। এগুলো কিন্তু দাগিয়ে রাখতে হবে, তোমাদের বইয়ে আছে এগুলা। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি আহ, বিশ্ববিখ্যাত কাব্য হচ্ছে চিত্রা এবং বলাকা। চিত্রা এবং বলাকা তোমাদের বইয়ে তিনটা আছে মেবি। তো ওইটাও ইম্পর্টেন্ট, তার সাথে এই দুটা জেনে নিবা, এই দুটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাই লিখে দিচ্ছি। দাগাবা কিন্তু, বারবার বলতেছি আমি, দাগিয়ে ফেলবা। তারপর তার দুটি বিখ্যাত উপন্যাস, চোখের বালি এবং চোখের বালি এবং শেষের কবিতা। চোখের বালি এবং শেষের কবিতা হচ্ছে তার দুটি বিশ্ববিখ্যাত কি উপন্যাস। শেষের কবিতা, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু। তোমরা অনেকে দেখবা
শেষের কবিতা যেটা আছে তোমাদের যদি এমসিকিউতে পরীক্ষায় বলে শেষের কবিতা কিরকম গ্রন্থ, তো তোমরা আবার কবিতা লিখে দিও না, কেন কবিতা আছে বলে এখানে কবিতা লিখে দিও না। শেষের কবিতা একটি উপন্যাস, এটা রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বিখ্যাত একটা উপন্যাস। তারপর তার দুটি বিখ্যাত নাটক হচ্ছে, একটা হচ্ছে ডাকঘর, একটা হচ্ছে ডাকঘর এবং একটা হচ্ছে বিসর্জন। বিসর্জন তোমাদের বই আছে, ডাকঘর এবং বিসর্জন এই দুটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট দুইটা নাটক। তোমাদের বইয়ে আরেকটা আছে, আহ, ওইটাও পড়বা, বাট এই দুইটা কিন্তু মনে রাখবা। আমি স্টাডি দিয়েছি কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসালটা জেনে রাখবা। আর এদিকে ওর কাব্য উপন্যাস। এখন আমরা চলে যাব আহ, পাঠ পরিচিতি নিয়ে। তো আমরা এখন পাঠ পরিচিতি পড়বো। তোমাদেরকে আমি কিছু কিওয়ার্ড শিখাই দিচ্ছি যা তোমাদের সৃজনশীলে গ এবং খ এর মধ্যে আসবে। গ এবং খ তে ওই দুইটা নিয়ে প্রশ্ন হবে। তোমাদের গ তে এমন আসতে পারে যে একজনের নাম বললে, ধরো রহিম বা করিম, কারো একটা নাম বলছে দিছে, তো বলবে সুবা গল্পের সাথে এই সাদৃশ্য দেখাও, বা রহিমের চরিত্রের সাথে সুবা চরিত্রের সাদৃশ্য দেখাও। তাদের প্রতিবন্ধকতা সম্পর্কে মানে মতামত দিতে পারবে। তো তোমাদেরকে আমি একটা কিওয়ার্ড দেখা দিচ্ছি, এটা হচ্ছে কি জানো? ভালোবাসা এবং মমত্ববোধ। ভালোবাসা এবং মমত্ববোধ এইটা এই এই থিমে কিন্তু তোমাদের গ এবং গ প্রশ্ন বেশি আসে, বুঝছো? তো তোমরা এই থিমটা মনে রাখবা। আর ক এবং খ তে তোমার আনসার করার জন্য তোমাদের লাগবে বইটা। তোমাদের বইটা ভালো করে পড়তে হবে এবং আমি যা বলে দিব তার সম্পূর্ণটা আগে রাখবা, ওইখান থেকে প্রশ্ন আসবে। তো আমরা এখন মূল গল্পে যাই। তোমাদেরকে তো আমি ধরে ধরে পড়াবো না, কারণ তোমরা অনেক বড় হইছো। তোমাদেরকে ধরে 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 পড়ানোর নেই, সময় নেই। তো আমি তোমাদেরকে এট এ গ্ল্যান্স বলে দিই। তো কথা হচ্ছে, সুভা একটা মেয়ে, ওর দুই বোনের নাম হচ্ছে, ওর বড় দুইটা বোন আছে, একজন হচ্ছে সুহাসিনী এবং সুকেশিনী। সুহাসিনী এবং সুকেশিনী, এই এই দুইজন হলো তার দুইটা বড় বোন। তো দুইজনের নামের সাথে মিল রেখে সুভার নাম রাখছে সুভাষিনী। তো নাম রাখার সময় কিন্তু তারা জানতো না যে সুভা বুয়া হয়, কারণ বাচ্চাদের কি কথা বলতে পারে কি পারে না এটা বোঝা যায়, বোঝা যায় না। তো ওরা তো জানতো না যে সুভা বুবা। তো ওর নাম রেখে দিছে কি, সুভাষিনী। তোমাদেরকে দুইটা কথা বলে দিই। সুহাসিনী অর্থ হচ্ছে যার হাসি সুন্দর, যার হাসি সুন্দর তাকে কি বলা হয়? সুহাসিনী। ও হচ্ছে শব্দ এবং টিকা। আর এটা হচ্ছে কি, সুকেশিনী, যার চুল সুন্দর তাকে সুকেশিনী বলা হয়। তো সুভার নাম রাখছে সুভাষিনী, যার কথা সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত সুভা কথা বলতে পারে না। তো তাদের প্রথম থেকে শুরু করে, তাদের গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। এটাও দাগাবা, এটা তোমাদের ইয়াতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। তো চণ্ডীপুরে ওরা হচ্ছে একজন একজন না, ওদের ফ্যামিলিটা হচ্ছে অনেক মানে বড় লোক ফ্যামিলি। ওরা এখানে একটা লাইন আছে যে ওরা তিন বেলায় কি, তিন বেলায় মাছ ভাত দিয়ে খায়, মানে তিন বেলায় মাছ মাংস খায়, অর্থাৎ খেয়ে বোঝা যাচ্ছে যে ওরা অনেক বড় লোক। তো ওর মায়ের চেয়ে বাবা কিন্তু তাকে অনেক বেশি দেখতে পারতো। এখানে আরেকটা লাইন আছে যে মা সর্বদা নিজের মেয়েকে নিজের অংশ স্বরূপ দেখে আর কি। তো এখন সুবা তো বুবা, এখন ওর মা মনে করছে কি এটা ওর অভিশাপ ছিল, তাই ওকে দেখতে পারতো না তেমন। তো পরে সুবা কারোর সাথে কথা বলতো না,
সুভা যেহেতু বোবা, ওর সাথে কেউ মিশতো না, ওর সাথে কেউ খেলতো না। তো ওর হচ্ছে কোনো বন্ধু বান্ধব ছিল না। ও প্রকৃতির কাছে এই মুক্তির আনন্দ পেত। এটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এটা তোমাদের খ নাম্বার আসবে, আমি বলে দিচ্ছি, খ নাম্বার আসবে। প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পেত। এটা বলতে কি জানো, এটা হচ্ছে, ধরো প্রকৃতি কথা বলতে পারে, পারে না। সুবাও কিন্তু কথা বলতে পারে না। তো দুইজন, মানে দুইটা, ওরা দুইজন হচ্ছে কি কথা বলতে পারে না, এবং ওরা ওদিকে মেলামেশা করতে পারে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর থেকে আসা কিছু কথা আর কি। তো এটা তোমাদের বইয়ে ভালো করে থাকবে, এটা পড়ে নিবা। এটা কিন্তু খ নাম্বার আসবে, তোমাদের আমি বলছি এটা খ নাম্বার আসবে। তারপর আমরা তার ফ্রেন্ড সম্পর্কে জানবো। গল্পে কিছু চরিত্র আছে, চরিত্রগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেটা মুখ্য চরিত্র, এটা তো তোমরা সবাই জানো, সুভাষিনী, যার নাম এখানে রাখা হয়েছে সুভা। তো একজন আছে সুভা। সুভা ও হচ্ছে কথা বলতে পারে না, ও হচ্ছে কি মূল চরিত্র। ওকে কেন্দ্র করে কথা, গল্পটা হয়েছে। দেন আছে কে, প্রতাপ। প্রতাপের সম্পর্কে আমি বলি, প্রতাপ হচ্ছে গোসাইদের ছোট ছেলে। প্রতাপকে গোসাইদের ওদের চণ্ডীপুর গ্রামে আরেকটা উঁচু বংশ ছিল, উঁচু জাতের বংশ ছিল, যেটার নাম হচ্ছে কি গোসাই বংশ, মানে গোসাই। তো গোসাইদের ছোট ছেলে হচ্ছে কে, প্রতাপ। প্রতাপ ছিল নিতান্তই অকর্মণ্য। একটা লাইন আছে দেখবা, প্রতাপ ছিল নিতান্ত কি অকর্মণ্য। অকর্মণ্য বলতে কি, এটা তোমাদের ইয়াতে এমসিকিউ আসতে পারে, কাদের ছিল প্রতাপ কাদের ছেলে, গোসাইদের। তো অকর্মণ্য বলতে ওকে কোনো কাজে লাগে না, ও হচ্ছে কোনো চাকরি বাকরি করে না, বড় হয়ে গেছে কিন্তু কোনো চাকরি বাকরি করে না। প্রতাপের একটা প্রধান শখ ছিল নদীতে ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপের প্রধান শখ কি, আমি দেখে লিখিয়েছি তোমাদেরকে। ছিপ ফেলে মাছ ধরা। এটা তোমাদের এমসিকিউ প্লাস। এটা এমসিকিউ প্লাস কিতে আসবে, ক নাম্বার, সৃজনশীলের কতে, এটা অনুধাবন জ্ঞানমূলক, ওইটাতে আসবে কি, এটা প্রতাপের প্রধান শক্তি ছিল ছিপ ফেলে মাছ ধরা। তো প্রতাপের যখন মাছ ধরা প্রধান শখ ছিল, ওকে প্রায় আচ্ছা একটা কথা বলেছি অনেকে, সুভা কিন্তু প্রায় একটি কোথায় যেত, নদীর ধারে যেত। কারণ ও নদীর কাছে তার দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করতো। তো ও নদীতে যেতে যেতে একদিন দেখছে কি, প্রতাপকে। প্রতাপকে ওখানে কি প্রায় দেখা যেত, প্রতাপ ছিপ ফেলে মাছ ধরছিল। তো তোমরা তো জানো, মাছ যখন ধরবা, তখন যদি আওয়াজ হয়, ওরা সাথে সাথে পালাই যায়। তো মাছ ধরার ক্ষেত্রে সর্বোত্তম খায় কে, যে কম কথা বলে বা নিশ্চুপ সাথে কি সর্বোত্তম। তো সুভা তো কথা বলতে পারে না, সুভা ছিল প্রতাপের জন্য একদম পারফেক্ট। তো প্রতাপের এইভাবে ওদের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। সুভা কোথায় বসে থাকতো, এখানে তোমাদের এমসিকিউ আসতে হবে, সুভা বসে থাকতো কি, তেঁতুল তলায়। সুভা কোথায় বসে থাকতো, তেঁতুল তলায়। আর প্রতাপ মাছ ধরতো। আর আরেকটা ইম্পর্টেন্ট যেটা একদম আমি তোমাকে স্টাডি দিচ্ছি, একটা হচ্ছে প্রতাপের জন্য সবসময় একটা করে কি পান বরাদ্দ থাকতো। কি থাকতো, পান বরাদ্দ থাকতো। পান বরাদ্দ থাকতো। এই দুইটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। বুঝছো, এই দুইটা তোমাদের এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা মনে রাখবা, দাগিয়ে রাখবা। দেন আমরা আসি কোথায়, তো সুবা, ওর ওর জন্য পান ছাড়া আর কিছু হতো, পান ছাড়া কোনো হেল্প করতে পারতো না, কথা বলতে পারতো না, এমনি জাস্ট বসে থাকতো দেখতো এরকম। তো সুবা একদিন ভাবতেছে, আমি যদি পাতালপুরের রাজকন্যা হতাম,
মানে শুভা আমি না, শুভা বলতেছে। তো শুভা বলতেছে যে ও পাতালপুরের পাতালপুর বলতে নদীর নিচে যদি একটা রানী হতো আর কি, সাপের মণি। সাপ, এটা তোমাদের আমি অনেকবার দেখছি যে এটা খ নাম্বারে আসে, প্রায় খ নাম্বারে আসে এটা। 2 নাম্বার কি সৃজনশীল 2 নাম্বার এটাতে আসে। ও সাপের মাথার একটা মণি ঘাটে রেখে দিবে, আর প্রতাপ ওইটা দেখে নদীতে ঝাঁপ মারবে। নদীতে ঝাঁপ মেরে দেখবে কে, তা সুবা সুবা সিংহাসনে কি বসে আছে, কোনো ইয়া ছাড়া, সিপাহি ছাড়া, মানে কোনো ওর আত্মরক্ষা ছাড়া ওইখানে ইয়াতে বসে আছে, সিংহাসনে বসে আছে। তো প্রতাপ সেটা দেখবে, এটা ছিল সুবার কে, সুবার সুবার দুঃখ হচ্ছে কোথায় জানো, এটা তো কোনো অসম্ভব কিছু না। যে ও মনে মনে বলতেছে, ও মনে মনে কল্পনা করতেছে যে এটা তো কোনো অসম্ভব না, ও পাতালপুরের রাজকন্যা হবে, ওইখান থেকে সাপের মণি আসবে, মণি নিয়ে ও প্রতাপকে আকৃষ্ট করবে, এই সেইগুলা। তো বলতে এটা তো কোনো অসম্ভব ছিল না, আমি কেন এই, বাণীকণ্ঠের বাড়িতে জন্মগ্রহণ করলাম, বাণীকণ্ঠের সে ছোট মেয়ে হলাম। তো বাণীকণ্ঠ, তোমাদেরকে একটা কথা বলি এখানে, বাণীকণ্ঠ যেহেতু আসছে আমি এটার কথা বলে দিই। বাণীকণ্ঠ হচ্ছে সুবার বাবা, সুবার বাবা হচ্ছে বাণীকণ্ঠ, যে সুবার অনেক দেখতে পারত, তার মায়ের নাম এখানে উল্লেখ করা হয়নি, তো সুবার বাবা ছিল বাণীকণ্ঠ। তো বাণীকণ্ঠের ইয়াতে কেন আমি জন্ম হলাম, এই প্রশ্ন হচ্ছে সুবার ছিল। তো তোমাদের এটা ইয়াতে আসতে পারে, তোমাদের সৃজনশীলের খ নাম্বারে আসতে পারে, এটা আমি অনেকবার দেখছি, অনেক বোর্ড এসেছে। তো তোমরা এটা ভালো করে পড়বা। দেন এখন আমরা আর একটু গভীরে যাব। তো এখন কি এসে জানো, তো আমি তোমাদেরকে চরিত্র পড়াচ্ছিলাম, আমি ভুলে গেছি। তো আমরা 2জন চরিত্র পাইছি, একটা হচ্ছে শুভা, সরি, শুভা, এটা হচ্ছে 1 নাম্বার। দেন আমরা পাইছি প্রতাপ। শুভাকে বললাম কি, শুভা সম্পর্কে তোমাদেরকে বলছি। এবার প্রতাপ, দেন বলছি বাণীকণ্ঠ। এটা হচ্ছে বাণীকণ্ঠ, বাণীকণ্ঠকে সুভার বাবা, এটা আমি তোমাদেরকে বললাম, ওরা অনেক বড় লোক। তো এটা হচ্ছে বাণীকণ্ঠ। দেন আমরা পাই অন্যান্য চরিত্র বলতে আমি বলতে চাচ্ছি সুভার যেসব ফ্রেন্ড ছিল। সুভার একজন ফ্রেন্ড ছিল, এটা হচ্ছে প্রতাপ, যে মানে সবগুলা ওর ভালো আছে, খালি একটু অকর্মণ্য। তো সবকিছু ভালো আছে। দেন ওর কিছু ফ্রেন্ড ছিল যারা হচ্ছে ওর মতো, ও যারা কথা বলতে পারে না, মানে প্রকৃতির সাথে মিলেমিশে চলে, ওর মতো ফ্রেন্ড ছিল। একটা হচ্ছে ওর 2টি কি গরু, একজন কি সর্বশী, আর হচ্ছে পাঙ্গুলি। সর্বশী এবং পাঙ্গুলি হলো সুভার 2টি গরু। আম, ওদেরকে অনেক যত্ন রাখতে হয়, সুভা ওদের সাথেও কি ওর সুখ দুঃখ শেয়ার করতো, ওরাও সুভাকে অনেক আদর করতো। আর একটা তোমাদের ওখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা টপিক আছে, এটা ইম্পর্টেন্ট লাগে আমার কাছে না, তোমাদের স্যাররাও দিবে দেখিও। তো ও দিনে কয়বার ওদের সাথে দেখা করতে যায়, দিনে কয়বার ও গরুগুলোর সাথে দেখা করতে যায়, দিনে 3বার করে আসা আসা যাওয়া করে। আর এমনি অনিচ্ছাকৃত আসা যাওয়াটা আছেই, এবং কোথায় খাবার দেওয়া, দেওয়া গুলো তো আছে, এমনি ওদের সুখ দুঃখ শেয়ার করার জন্য 3বার চাই ও। তো পরে আমরা দেখি ওর একটা বিড়াল আছে, একটা আছে বিড়াল, বিড়াল যেটার কথা এখানে বেশি বলা হয়নি, খালি হালকা করে বলা হয়েছে, এটা হচ্ছে বিড়ালটা ওর কোলে ঘুমায়, ও আদর করে দেয়। ও গ্রীবা 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 বলতে এটা এখানে হচ্ছে কি চুলকায় দেয়, যাতে বিড়ালটা আরাম পায়। দেন এটা হচ্ছে একটা চরিত্র। তারপর প্রতাপ তো বলছি, এগুলো হচ্ছে আরেকটা হচ্ছে মা, সুবার মা। সুবার মা হচ্ছে ওকে একদম মানে একদম বললে চলবে না, ওকে দেখতে পারে না।
তো সুভার মানুষ চোখে দেখতে পারে না, ওকে গর্বে কলঙ্ক হিসেবে দেখে। এটা তোমাদের এমসিকিউতে আসবে। সুভাকে কি হিসেবে দেখে? গর্বে কলঙ্ক। সুভার মা গর্বের কলঙ্ক হিসেবে দেখে, কিন্তু বাবা তাকে অনেক দেখতে পারতো। তো চরিত্রের বর্ণনা বর্ণনা শেষ, এখন আমরা সামনের দিকে আগাই। তো একদিন, না একদিন না, সুভা আস্তে আস্তে বড় হয়ে উঠতো, বয়স বাড়ে না, বয়স থেমে থাকে না কারোর জন্য। তো সুভার বয়স বাড়তেছে, সুভার বয়স বাড়তেছে, কিন্তু ওর মানে বিয়ের কোনো খোঁজ খবর নাই। একটা তখনকার যুগে একটা রীতি প্রচলিত ছিল যে মেয়ে ধরো 15-16 বছর হলে তাকে বিয়ে দিতে হয়, বুঝছো? 15-16 বছর হলে ওকে বিয়ে দিয়ে ফেলতে হয়। তো সুভাষ অনেক বড় হয়ে যাচ্ছে, ও বিয়ে হবে কি হবে না সবাই এটা দুশ্চিন্তা করছে। আর একটা কথা এখানে কি জানো, সকলে যারা আশেপাশের ইয়ে আছে, আশেপাশে যারা মানে মানুষ আছে, প্রতিবেশী আছে, তারা মনে করে সুভা কথা না শুনলেও, কথাও শুনে না, ওর মনের মধ্যে অনুভব করার শক্তিও নাই। অর্থাৎ ওরা ওর সামনে ওর সম্পর্কে দুশ্চিন্তা করে, মানে ওকে নিয়ে দুশ্চিন্তা করে, এই মেয়েটা বিয়ে হবে কি হবে না, মানে ওর সম্পর্কে খারাপ কথা বলে, পরিবারের পরিবারকে নিয়ে দুশ্চিন্তা করে। তো এখন এইটা ওর বাবা মায়ের কানে যায়, লোকে বলতে থাকে যে ওর মানে বিয়ে হবে না, ওকে মনে হয় ঘরে রাখবে, এই সে, যেটা তখনকার যুগে ওইটা কিন্তু অনেক বড় অপরাধ ছিল। অপরাধ বলতে এটা ছিল কুসংস্কার আর কি। তো কুসংস্কার ছিল। এখন বাণীকণ্ঠ এবং তার মা তো অনেক রেগে গেছে, রেগে ফায়ার গেছে, সবার কানে গেছে, রেগে যায়নি, বরং ওরা কি পাইছে, কষ্ট পাইছে। ওরা অনেক কষ্ট পাইছে বাণীকণ্ঠ এবং তার মা। তো বাণীকণ্ঠ কিছুদিনের জন্য ইয়াতে যায়, বিদেশে যায়। বাণীকণ্ঠ কিছুদিন বিদেশে যায়, এরপরে এসে তাকে বলো চলো কলকাতায়। কলকাতা যাওয়ার জন্য কি হতে বলে, রেডি হতে পারে। তো এখন সুগত বুঝে গেছে ওই কলকাতার জন্য কেন রেডি হতে বলতেছে। ওর বিয়ের জন্য পাত্র পাইছে কোথায়, কলকাতায়। এটাও তোমাদের এমসিকিউ আসতে পারে, আশা করি আসবে না, এটা তেমন দেয় না, বাট আসতে পারে। তো এটা ওরা কলকাতায় গেছে। কলকাতায় যাওয়ার আগে কিছু কাহিনী সেটা বলি তোমাকে। তো কলকাতা যাওয়ার আগে সুভা প্রথমে প্রতাপের সাথে দেখা করে। প্রতাপ সেদিনও রাতে মাছ ধরতে বসছিল, আহ, নদীতে মাছ ধরতে গিয়েছিল। তো সুভা ওখানে তেঁতুল দলে বসছে। তো প্রতাপ সুভাকে বলতেছে, কি রে সু, তোর নাকি বিয়ে যাচ্ছে? তো আরেকটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সুভার কিন্তু এখানে তিন তিন ভাগে ডাকা হয় ওকে। প্রথম হচ্ছে সুভাষিনী, যেটা ওকে নাম দিছে সবাই, সুভাষিনী। একটা হচ্ছে কি, সুভা, যেটা গ্রামের লোকেরা তাকে আদর করে ডাকে আর কি, এটা হচ্ছে কি, সুভা। প্রতাপ, যেহেতু ওকে অনেক সাহায্য করে, ওকে পান এনে দেয়, ওকে মাছ ধরতে সাহায্য করে, তাই ও সুভাকে একটু আদর করে কি রাখে, ডাকে সু। ও খালি কি ডাকে, সু ডাকে। তো একটু বেশি আদর করে আর কি। তো সু ডাকে ওকে, তো বলতেছে, কিরে সুতুর নাকি বিয়ে হচ্ছে এখন। আরেকটা লাইন আছে তোমাদের, সুভাকে যখন এটা বলছিল কথা, তো সুভার চোখে তো কান্না চলে আসছে কিনা আমি জানি না। তো সুভা অনেক কষ্ট পাইছে। সুভা মর্মবিদ্ধ হরিণ যেমন বেদের দিকে তাকিয়ে থাকে, ওইভাবে প্রতাপের দিকে তাকিয়েছিল এবং বলতেছে কি, মনে মনে বলতেছে কি জানো, আমি তোমার কি ক্ষতি কি দুষ করেছিলাম বলেছিল। তো ওইটা আর কি, ওইটা আসতে পারে তোমাদের পরীক্ষায়, ওটা তোমাদের বইয়ে আছে। আহ, বোঝানোর কিছু নাই ওটা। দেন আমরা পরে দেখি কি আছে। আর তোমাদেরকে যেটা জলপরি গল্প বলছিলাম, সুভা যে জলপরি হতে চাই, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, সুভা জলপরি হতে চাই কেন। এটা আমি লিখেছি, এটা একদম নোট করে রাখো, এটা আসতে পারে। সুভা জলপরি হতে চায় কেন। এটা তোমাদেরকে আমি বলছিলাম না, সুভা কেন জলপরি ও চায় কি,
প্রতাপকে আরো বেশি আকৃষ্ট করতে। ও তো প্রতাপ কোনো হেল্প করতে পারে না, তাই ও প্রতাপকে আকৃষ্ট করতে চায়। তোমাদের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলে দিই, এটা এই গল্পের মধ্যে অনেক ইম্পর্টেন্ট, যেটা কিন্তু বার্ষিক পরীক্ষা আসতে পারে, এমসিকিউ আসতে পারে। সুবা কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বুঝছো? এইসব প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষা আসবে, দেখিও, যেমন বই পড়া আছে তোমাদের ওখানে। আর আরো আছে, কবিতা আছে, বিশেষ করে কবিতাগুলো আসে ওইরকম করে। তো সুবা কিন্তু আসছে কোথা থেকে জানো? গল্পগুচ্ছ। শুভ আসছে কোথা থেকে? গল্পগুচ্ছ থেকে, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের অন্যতম একটা কি গল্প গ্রন্থ। এইটা থেকে শুভা গল্পটি এসেছে। আর পাঠ পরিচিতি, পাঠ পরিচিতির মধ্যে লাস্টে, একদম লাস্টের লাইনে গিয়ে দেখো তোমরা, দেখতে পাবা। তোমরা কি বই খাতা নিয়ে বসছো নাকি এমনি খালি ক্লাস দেখতেছো? অবশ্য জানি ক্লাসে দেখবে না, পরীক্ষার আগে একটু বই উল্টাই নিবা, বেশ পরীক্ষার জন্য। তো যেটা লাস্টে দিয়ে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে মানে একটা ঝলক দেখা দিছে, এটা হচ্ছে কি, বিশেষ, লিখলাম বিশেষ চাহিদা সম্পন্ন যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অথবা যারা মানুষ আছে, ওদের প্রতি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং মানুষ যারা আছে ওদের প্রতি কি ভালোবাসা এবং মমত্ববোধ গেছে। আর ওদের প্রতি কি চিন্তা এবং অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উপস্থাপন করছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে। তো ওখানে মানে বলছে আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাইছে যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, মানে প্রতিবন্ধী, এক কথায় বলতে গেলে তুমি যারা প্রতিবন্ধী বলো, তো প্রতিবন্ধীদের কষ্টটা বোঝাইছে, প্রতিবন্ধীরা কেমনে চলে। আর ওদের তো যেমন যারা বাক প্রতিবন্ধী, ওরা কিন্তু অনেক কষ্টে চলে, প্রায় ওই সুগার মতো কিন্তু হয় আর কি তাদের জীবন। তো এতটুকুই, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা ভালো করে পড়ে যাবা। আর এখানে সুভা গল্পটা শেষ হচ্ছে। সুভা গল্পটা হচ্ছে ছোট গল্প, এটা কিন্তু মনে রাখবা। এটা স্টাডি দিয়েছি, সুভা গল্পটা ছোট গল্প। আর এতক্ষণ যা পড়াইছি তা লাইন টু লাইন দাগাবা। আর যেটা জলপরীর কাহিনী বলছে সুভা, ওইটা কিন্তু মনে রাখবা। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে দেখা হবে, পরবর্তী ক্লাসে অন্য গদ্য বা পদ্য নিয়ে আমরা চলে আসবো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবা, কমেন্ট করবা, আমরা ওইটা ঠিক করে দিব, শুধরে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।